দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ শামসেন। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি সপ্তাহের 5 কর্মদিবসে যমুনা টেলিভিশন স্টুডিও থেকে রাত 11টায় সরাসরি সম্প্রচারিত হয় অনুষ্ঠানে আমরা দিনের রাজনীতি এবং উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলি। আপনার সঙ্গে আছেন মাহফুজ বিশু। এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন, স্বাগত, শুভেচ্ছা আপনাকে। এবং আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে স্বাগত। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সেটিতে একটি মামলা ছিল। ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বনাম ব্যারিস্টার তাপস, যিনি আগে মেয়র ছিলেন, এবং সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইশরাক জিতেছেন এবং তারপরে তার স্বভাবতই মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা, যেমনটি চট্টগ্রামে হয়েছে। সেটি না হয় পরিস্থিতি এখন এমন একটা জায়গায় গেল যে আলটিমেটাম এবং আজকে সেখানে কি এমন হলো যে স্থানীয় সরকার উপদেষ্টা, যিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির প্রধানতম নায়ক, তাকে তার কুশপুত্তলিকা, তার সেখানে জুতা নিক্ষেপ, এই ধরনের পরিস্থিতিতে এত দ্রুত কেন যেতে হলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে যেই পক্ষগুলো ক্রিয়াশীল, প্রতিটি পক্ষই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, এবং প্রতিটি পক্ষই মোটা দাগে মোরলেস গত 15 বছর অনেকভাবে সাফার করেছে। এবং গত 15 বছরের যে নির্বাচনগুলো ছিল, স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচন, যেটাই বলেন না কেন, কোনো নির্বাচনই তো গ্রহণযোগ্য নির্বাচন ছিল না। তাহলে এই ইশরাকের এই রায়টা পাওয়া, বিষয়টাকে চ্যালেঞ্জ করা, এই কোনোটাই কি অস্বাভাবিক? অস্বাভাবিক তো নয়। ইশরাক তো তখনই রায়টা চ্যালেঞ্জ করেছিল এবং নির্বাচনটিকে চ্যালেঞ্জ করেছিল ইশরাক। তো সেই সময়ের আদালতের পরিস্থিতি, সেই সময়ের সার্বিক পরিস্থিতির ব্যাপারে আমরা সকলেই অবগত। এখন যে যুক্তিগুলো তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন কেন অ্যাপিল করে নাই, মিশু, আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই, কোনো পক্ষ অ্যাপিল করতে কি বাধ্য নয়। অনেক মামলা আছে যেটা হাইকোর্টে শেষ হয়ে যায়, অ্যাপিলের ডিভিশনে আর যায় না। এবং এটা শুধু রাষ্ট্রপক্ষ বলে না, অনেক সময় মামলার বাদী প্রাইভেট ইন্ডিভিজুয়ালও হয়। তারাও অনেক সময় দেখা যায় হাইকোর্টের রায় তারা মেনে নিচ্ছে, বিকজ তারা জানে যে তাদের মামলায় কোনো মেরিট নাই। মেরিট না থাকলে খামাখা কেন তারা সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে তারা অ্যাপিল করবে? সো বহু মামলা অ্যাপিল হয় না। দুই হচ্ছে, বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও এক ধরনের প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে। আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের ব্যাপারে এনসিপি এবং এই সরকার, বিশেষ করে এই সরকার, ক্ষুব্ধ হয়ে আছে তখন থেকেই যখন প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কার বলেছে যে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য মোটামুটি কমিশন থেকে আমরা প্রস্তুত। উনি কিন্তু নির্বাচন পেছানো, সরকারের সুরে সুর মেলানো, সরকারের জুনের সঙ্গে তাল মেলানো, এই কাজগুলো কিন্তু এই নির্বাচন কমিশন করে নাই। সো এই নির্বাচন কমিশনকে স্টিগমাটাইজ করার এই সুযোগটা সরকার ছাড়তে চায় নাই। কিন্তু আপা, ইশরাকের ধরেন মানে কর্পোরেশনের মেয়াদ প্রায় শেষ, এই কদিনের জন্য আসলে মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে ইশরাক বা বিএনপি বা কি অর্জন করতে চায়? এবং আপনারা যেহেতু বলছেন সব নির্বাচনে অবৈধ ছিল, তাহলে সেই অবৈধ নির্বাচনের আদালতের রায়ের মেয়র বৈধ হবে কিভাবে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। আমরা আসলে বা বিএনপি আসলে কি অর্জন করতে চায়? অল্প কয়েকটা দিনের জন্য ইশরাক মেয়র হই বা কি হবে? এখানে যেটা হবে, অনেকগুলো বিষয়, এখানে একটা প্রতীকী সিম্বলিক একটা ভ্যালু আছে এটার। এক হচ্ছে, ওই সময় যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে তাপসকে ভোট কারচুপির মাধ্যমে জয়ী করা হয়, সেখানে মানুষের ভোট কিন্তু পড়েছিল ইশরাকের ব্যালটে। সো এই নির্বাচনের এই ফলাফলের মধ্যে দিয়ে বা এই আদালতের এই রায়ের মধ্যে দিয়ে সেটি আরেকবার প্রমাণিত হলো যে হাসিনার সময়ে ভোট কারচুপি করে তারা তাদের দলের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করেছে। সো এটার একটা প্রতীকী মূল্য আছে। এই বিষয়টিকে নিয়ে এই যে এখন একটা এমন অবস্থায় গেল, আপনি যেটা বলছেন যে একেবারে ডেড এন্ডে চলে যাচ্ছে, যে ওই পক্ষও ছাড়বে না, এই পক্ষও ছাড়বে না। আমার কাছে মনে হয় ইশরাক যে
ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে সেখানেই সে বিষয়টাকে পরিষ্কার করেছে যে মেয়র ফেয়র আসলে বিষয় না। ইশরাক চেয়েছে তার এই ঘটনার মধ্যে দিয়ে এই সরকারের চিত্রটাকে উন্মোচন করা, এবং ইশরাক সেটি করেছে একদম পরিষ্কার। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই যে ধরেন মেয়র ফেয়র বিষয় না ইশরাক বলছেন, কিন্তু এই আন্দোলনটাকে শুরুতে এটি বিএনপির আন্দোলনও ছিল না, আমরা ঢাকাবাসীর ব্যানার আন্দোলন হচ্ছে, কিন্তু আজকে রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান থেকে শুরু করে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা এই বিষয়ে কথা বলেছেন। এরকম হুমকিও দেওয়া হচ্ছে যে কালকে থেকে ঢাকা শহরে যারা বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তারা কাজ করবেন না, ফলে ঢাকার মধ্যে একটা জনবহুল শহরে সেটি ভাবা যায় কিনা। এবং এই যে উপদেষ্টা আসিফ, উনি বা কেন দক্ষিণ সিটি কর্পোরেশন অফিস করেন, এবং বিএনপি যে অভিযোগটা করছে তার যে আধিপত্য বা একটা প্রভাব বলয় তৈরি হয়েছে কর্পোরেশনকে কেন্দ্র করে, সেটি হারাতে হতে পারে উপদেষ্টা আসিফকে, সেজন্যই কি ইশরাকটা এত সিরিয়াস? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে আমরা এমন একটা সময় বাস করছি যে আপনার একদম স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। ৭১-এর যুদ্ধের সময়ও আমার নির্বাচিত পঞ্চায়েত চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, যাদেরকে দিয়ে কিন্তু পাকিস্তান তখন যুদ্ধকালীন সময় আপনার রাজাকার বাহিনী তৈরি করেছে। তো এখন এই বিষয়ে দেখবেন আমি কিন্তু বেশ সমালোচিত হয়েছি গত অক্টোবর নভেম্বর থেকে, যখন আমি দাবি করেছিলাম যে বিএনপি জামাত বিদ্রোহী জায়গা থেকে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে সিটি কর্পোরেশনে এবং পৌরসভাতে, তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হোক, কারণ টোটাল স্থানীয় প্রশাসন সিস্টেম ব্রেকডাউন করেছে। এবং ইউনিয়ন পরিষদটা কিন্তু আপনার অ্যাব্রাপ্টলি যে বাতিল করেছে সবগুলো প্রশাসন, ইউনিয়ন পরিষদ কিন্তু বাতিল করে নাই, অথচ ইউনিয়ন পরিষদটাই কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে, এবং অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা হচ্ছে আওয়ামী লীগের লোক এবং বর্তমানে পলাতক। আমি নিজে আমার আসনগুলোতে বিভিন্ন জায়গাতে খবর নিয়েছি, ইউনিয়ন পরিষদ চালাচ্ছে হচ্ছে ওখানে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারীরা আছে, ওখানে গরুর হাট বসছে, ওখানে ছাগল বেচাকেনা করতেছে, ইজারা দিচ্ছে, এবং ঠিকাদাররা মিলে চালাচ্ছে। তাহলে আপনি সিটি কর্পোরেশন বাতিল করে দিলেন, ওয়ার্ড বাতিল করে দিলেন, উপজেলা বাতিল করলেন, জেলা পরিষদ বাতিল করলেন, পৌরসভা বাতিল করলেন, ওগুলোতে তো নির্বাচন হয়েছে আপনার দলীয় প্রতীকে না। তাহলে ওখানে স্বতন্ত্রভাবে নির্বাচন করে মানুষ নির্বাচিত হয়েছে। তাহলে কোন ফ্রেমে আপনি শুরুতে স্থানীয় প্রশাসনের কাঠামোটা ভেঙে দিলেন? বিকল্পটা কি সেটা চিন্তা করেছিলেন কিনা? এখন এইসব জায়গাতে আপনি কি বসিয়েছেন? আমলা বসিয়েছেন। এই আমলারা কি আওয়ামী লীগের সময় দালালি করে নাই 16 বছর? তারা রাতের ভোট করে দেয় নাই? তারা এই কয়েকদিন আগে পর্যন্ত 98 জন আমলার তালিকা আসছে না, ম্যাজিস্ট্রেসি করতে গিয়ে গুলি করেছে, সেনা সদস্যদেরকে গুলি করিয়েছে, কই তাদেরকে তো আপনি বহিষ্কার করেন নাই, সাসপেন্ড করেন নাই। তাহলে বিকল্পটা না ভেবে এই যে অ্যাপ্রাবলি স্থানীয় প্রশাসনের প্রত্যেকটা ইউনিট আপনি ভেঙে দিলেন, পুরো সেবা সংকট তৈরি হয়েছে। এরপরে আমরা দাবি করেছিলাম, মানে এটা সরকারের নীতিগত ভুল। হাসান আরিফ সাহেবের সাথে তখন যিনি এলজিআরডি মিনিস্টার ছিলেন, আমি দেখা করে তাকে বলেছি যে কেন আপনি ফান্ডামেন্টালি এই সরকার এই সিদ্ধান্তটা ভুল নিয়েছে, এবং উনি আমার সাথে একমত হয়েছিলেন যে আমি থাকতে থাকতে আমি এটার সমাধান করব। ওনার সাথে আমার পার্সোনালি একাধিক মিটিং হয়েছে, কারণ উনি আমার টক শোতে এই আলোচনাগুলো দেখেছেন, উনি কনভিন্সড, ওনার পিএসকে দিয়ে আমাকে ডেকেছেন, এবং যেহেতু আমাদের প্রফেশনাল সিনিয়র মানুষ আমরা গিয়েছি, কথা বলেছি। দ্বিতীয়ত সমস্যাটা কোথায় দেখেন, যে আপনার বিএনপির মহাসচিব উনি একটা চিঠি লিখেছেন এলজিআরডি মিনিস্ট্রিতে, বলেছেন যে 19টা পৌরসভাতে বিএনপির মেয়র নির্বাচিত হয়েছে, তাদেরকে দায়িত্ব ফেরায় দেওয়া হোক। আমার ওই দাবির সাথে কিন্তু আমি এটাও দাবি করেছিলাম যে ওই 19 জনকে ফেরায় দেওয়া হোক, এবং 5700-র মতো আপনার কাউন্সিলর আছে পৌরসভাতে এবং সিটি কর্পোরেশন সারা দেশে। সেখান থেকে আমরা সর্ট করে দেখলাম আপনার 1700 থেকে 1800 হচ্ছে বিএনপি জামাত স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ড থেকে হয়েছে। তাহলে ন্যূনতম আপনি এই 1700 কাউন্সিলরকে প্রশাসকের দায়িত্ব দেন, অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে আপনার একটা সিস্টেম আসুক, জনগণের সেবাটা নিশ্চিত হোক। আপনি জানেন যে স্কুলে ভর্তি হওয়ার জন্য বাচ্চাদের একটা জন্ম নিবন্ধনের কাগজ লাগে, বাবা মায়ের একটা সম্পর্কের সনদ দিতে হয়, একটা এনআইডি করতে হয়, বিদেশ যাবে পাসপোর্ট রিনিউ করতে পারছে না। আমি পার্সোনালি জানি রাস্তাঘাটে পাসপোর্ট নিয়ে 6 মাস ধরে ঘুরছে, কারণ ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেশন লাগবে যে সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, সে পাসপোর্ট নবায়ন করতে পারছে না, বিদেশ যেতে পারছে না, তার কাজ আটকে গেছে। তাহলে এই প্রত্যেকটা ইস্যুকে আপনি ম্যাক্রো লেভেলে হ্যান্ডেল কিভাবে করবেন? সেখানে আমরা দেখছি অ্যাব্রাপ্টলি আপনি 23-এর নির্বাচনে জেতা চিটাগংয়ের মেয়রকে দায়িত্ব দিলেন, তো সেটা আবার দিলেন কেন? আপনি যদি ইন প্রিন্সিপাল ডিসিশন নেন যে আমি
প্রপার ইলেকশন ছাড়া কোনো স্থানীয় প্রতিনিধিকে দায়িত্ব এখন দিব না, তাহলে আপনি ইলেকশন নেন। এবং আমরা এটাও বলেছি, যদি আপনি এই প্রিন্সিপালের সাথে একমত না হন, আপনি স্থানীয় প্রশাসন নির্বাচন দিয়ে দেন। নির্বাচন দিয়ে দিলে যেটা হবে, অ্যাটলিস্ট স্থানীয় লেভেলে যে সেবার সংকট চলছে, এই সেবার সংকটটা আপনার চলবে না, মানুষ ন্যূনতম সেবাটা পাবে। হাসপাতালগুলো, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলো ভিজিট করে দেখেছি, সিম্পলি ব্রোকেন ডাউন। প্রত্যেকটা অফিসগুলোতে আপনার ঠিকাদারিরা, পুরাতন আমলের আওয়ামী ঠিকাদাররা ব্যাপক ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। শুধু সামনে তারা একটা বর্তমান আমলের রাজনৈতিক দলের নেতাদেরকে সামনে রেখেছে, কিন্তু পুরাতন আওয়ামী ঠিকাদাররা করছে। কারণ অন্য দলের ঠিকাদাররা এখন কাজ পাবে না, তার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। আপনাকে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তা আপনি গত 16 বছর তো কাজ করেন নাই। তাহলে পুরাতন ঠিকাদাররাই কাজ করছে। তাহলে রাষ্ট্রের যে কাঠামোতে আপনি সংস্কার চাচ্ছিলেন, পরিবর্তন চাচ্ছিলেন, তার প্রত্যেকটা আপনার পলিসি ডিসিশনের সাথে কন্ট্রাডিক্ট করে। তো সেই জায়গাতে আমার মনে হয় সিটি কর্পোরেশনের দক্ষিণের বিষয়টাকে শুধুমাত্র একটা মাইক্রো ইউনিট আকারে আমি আলোচনা করতে প্রস্তুত না। আমাদের দেখা দরকার যে আমাদের টোটাল স্থানীয় প্রশাসন ভেঙে পড়েছে। সেটাকে কি মেয়রের শপথ করানো উচিত? ওয়েল, সেটা হচ্ছে আমার মনে হয় ওই ম্যাক্রো ডিসিশনটা আগে নেওয়া দরকার, যে এটা তো একটা ইউনিট, আপনার তো আরো হাজার হাজার ইউনিট আছে, জেলায়, উপজেলায়, ইউনিয়নে, পৌরসভাতে। পরিষ্কার, আপনি ওই ম্যাক্রো রেজলিউশনে যাইতে হবে। আপনি সরাসরি উত্তরে যাচ্ছেন না। রুমিন আপা, নজরুল ইসলাম খান আপনার দলের স্থায়ী কমিটির সদস্য, উনি বলছেন যে এখন অনেকে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, এটা সম্ভব না, এবং উনি এটাকে স্থানীয় সরকার নির্বাচন করতে 1 বছরের মতো সময় লাগে। এসব বলার মানেই হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা, ষড়যন্ত্র করা। নির্বাচন পেছানোর আসলেও কি কোনো ষড়যন্ত্র চলছে, অথবা নির্বাচন নিয়ে বিএনপি যেরকম সিরিয়াস বা যে দাবি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তার কোনো লক্ষণ বা প্রস্তুতি কি দেখেন আপনি? নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র দেখছি কিনা আপনি যে বললেন আমাকে, নির্বাচন কবে, এটাই কি একটা বড় প্রশ্ন নয়? আপনি কি জানেন নির্বাচন কবে? জুন 2026-এর মধ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। এটা কি জানুয়ারিতে, ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মেতে, না জুনে? জুনে কি নির্বাচনের পরিবেশ থাকে? সো নির্বাচন কবে এটা আমরা কেউ জানি না। সুতরাং যে বিষয়টা আমরা কেউ জানি না, সেটা নিয়ে এত বড় একটি বিষয়, ন্যাশনাল ইলেকশন, কোনো পলিটিক্যাল পার্টির আইডিয়া নাই কবে হবে। সেই বিষয়টা নিয়ে এক ধরনের আশঙ্কা থাকবে, সেই বিষয়টাকে নিয়ে নানান পক্ষ নানানভাবে খেলবার চেষ্টা করবে। অনেক ভেস্টেড কোয়ার্টার সেখানে যার যার ইন্টারেস্ট পারপাস সার্ভ করবার চেষ্টা করবে। সো সেটা নিয়ে এক ধরনের আশঙ্কা, এক ধরনের ভীতি, এক ধরনের সতর্কবাণী লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বারবার ডে 1 থেকে আমরা বলেছি আমরা একটা রোড ম্যাপ চাই, পরিষ্কার রোড ম্যাপ। এর উত্তরে আমরা কি পেয়েছি? ছোট সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন। কোনটা ছোট সংস্কার, কোনটা বড় সংস্কার, এটা কিন্তু এখনো প্রধান উপদেষ্টা বলেন নাই। কারণ মিশু, আপনার কাছে যেটা ছোট সেটা আমি রুবিন ফারহানার কাছে বড় হতে পারে, আমার কাছে যেটা বড় সেটা আবার আমার ভাই তার কাছে মেজো বা মাঝারি হতে পারে। সুতরাং যেহেতু বড় আর ছোটর কথাটা ডক্টর ইউনূস বলেছেন, সুতরাং কোনটা বড় কোনটা ছোট এটা ডক্টর ইউনূসকে পরিষ্কার করতে হবে, সেটা উনি এখনো করেন নাই। ওনাকে বারবার, যতবার ওনার সঙ্গে দেখা হয়েছে ততবার দলের পক্ষ থেকে, এবং যতবার আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতারা বাইরে বক্তব্য রেখেছেন, প্রতিবারই তার কাছে একটাই রিকোয়েস্ট করা হয়েছে, আপনি দয়া করে একটা রোড ম্যাপ দেন, একটা টাইম ফ্রেম দেন, একটা শিডিউল দেন, আমরা যাতে একটা আইডিয়া করতে পারি। সেটাও কিন্তু দেয়া হয়নি। লাস্ট উনি ইকোনমিস্টকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও আপনি ঠিক যা বললেন সেটাই উনি বলেছেন, ডিসেম্বর থেকে জুন। এখন আসেন, মার্চের পর থেকে বাংলাদেশে গরম পড়তে শুরু করে। এপ্রিল এবং মে মাসে কালবৈশাখী, পরীক্ষা, রমজানের ঈদ, কোরবানির ঈদ, হজের পরে এইচএসসি পরীক্ষা। আপনি আমাকে বলেন এই করতে করতে যাবে অগাস্ট, তাই না? তাহলে কি 2026-এর কোনো নির্বাচন হতে পারে? 26-এর ফেব্রুয়ারির মধ্যে যদি না হয়, তাহলে মার্চ থেকে শুরু করে আবারও সেই অক্টোবর নভেম্বর পর্যন্ত নির্বাচনের উপযোগী পরিবেশই তো নাই। তাহলে নির্বাচনটা হবে কি করে তখন? আপা, এই যে আপনারা নির্বাচন চাচ্ছেন, আবার এখন সরকার বা এনসিপি ধরেন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, সেটা তো আবার আপনাদের বিরোধিতা। তাহলে কেন বিরোধিতা? কেন? দেখুন, এই যে স্থানীয় সরকার নির্বাচন, সেটি তো মার্কায় হবে না, তাই না? সুতরাং এই নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনি লোকাল লেভেলে, ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসন করছেন কিনা বা তারা পুনর্বাসিত হচ্ছে কিনা,
তারা আবার মেইন স্ট্রিম পলিটিক্সে ঢুকতে পারছে কিনা, সেটা আমাদের একটা বড় প্রশ্ন। সেটা আপনি কি করে চেক করবেন? কারণ আপনি তো এখনো বিচার শুরুই করতে পারেন নাই, আপনি তো এখনো বিচারে হাতই দিতে পারেন নাই। এক। দুই হলো, নির্বাচন কমিশন কিন্তু নিজেই বলছে আমরা স্থানীয় সরকারের নিয়ে এখন ভাবছি না, আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে ভাবছি এবং আমরা ন্যাশনাল ইলেকশন ডিসেম্বরের মধ্যে করার প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান। আমরা যখন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা বলছি, আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করার কথা বলছি, আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে সরকার বা সরকারি দল আপনি যেটাই বলেন তাদের এক ধরনের প্রচ্ছন্ন যেই ক্ষমতা প্রতিষ্ঠানগুলোর উপর একটা রীতি চালু ছিল গত 15 বছর, ক্ষমতার চর্চা তারা করতে পারে, সেই জায়গা থেকে বের হয়ে নতুন একটা বাংলাদেশের কথা বলছি, সেখানে তো আপনাকে আমাকে মানতে হবে যে ইলেকশন কমিশন বলেন আর অন্যান্য যে কমিশনগুলো যা আছে প্রত্যেকটাই একটা সাংবিধানিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সুতরাং তারা তাদের ফ্রেমওয়ার্ক ঠিক করবে, তারা তাদের কিভাবে তারা কাজ করবে সেটা তারা স্বাধীনভাবে ঠিক করবে এবং তারাই কিন্তু বলেছে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। জি, ফুয়াদ ভাই, আপা যেখানে বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন কেন তারা চান না, কিন্তু অনেক দল বিশেষ করে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং আপনি একটু আগে বললেন প্রয়োজনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যেতে পারে। স্থানীয় সরকার নির্বাচনেই সমাধান কিনা, এবং বিশেষ করে ইশরাকের এই ঘটনা, এনসিপি আজকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনেই সমাধান। আপনিও তেমনটা মনে করেন কিনা? এটা আমি গত বছর সেপ্টেম্বর থেকে বলছি, যেই দিন থেকে আপনার গেজেট প্রজ্ঞাপন দিয়ে টোটাল দেশের স্থানীয় প্রশাসন সব ভেঙে দিল এবং তারপর থেকে আমরা যেটা জানছি ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দরা সব পলাতক, টোটাল সার্ভিস ব্রেকডাউন করেছে। সেদিন থেকেই আমি বলছি যে ইদার একটা সিস্টেম ফরম্যাট করে আপনি বিএনপি জামাত স্বতন্ত্র দেখে যাদেরকে দেয়া যায় সেটিং করেন, একটা নীতিমালা তৈরি করেন, ভেটিং করেন, ইন্টেলিজেন্স দিয়ে ভেটিং করে তাদেরকে তাদের রোল কী ছিল গত 16 বছরের ফ্যাসিবাদের আমলে দিয়ে তারপর তাদেরকে দেন। ইভেন ধরেন আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডের যদি কেউ থাকে বাট খুবই ক্লিন ইমেজের মানুষ, এরকম ক্লিন ইমেজের মানুষ যদি হয়, চুরিচামারি করে নাই, ফৌজদারি অপরাধ করে নাই, মানুষ বিভিন্ন এলাকায় দেখেছি আপনার আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিএনপি জামাত মিলে সবাই নির্বাচিত করেছে, ভালো মানুষ। তো এরকম পাইলে আপনারা তাকে আপাতত দায়িত্ব দিয়ে দেন, দায়িত্ব দিয়ে এটা একটা সর্ট আউট করেন। দ্বিতীয়ত বলেছিলাম যদি বিকল্প কোথাও না পান নাগরিক কমিটি করে দেন, দেশের অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তি যাদেরকে দিয়ে ইউনোর অধীনে আপনি একটা তদারকি কমিটি করে দেন যারা কাজটা আপাতত চালিয়ে নিতে পারবে। থার্ড হচ্ছে বলেছি যদি এটাতেও রাজি না হন নির্বাচন দিয়ে দেন। নির্বাচন দিয়ে দিলে শঙ্কা কোথায়, মানে ক্ষতি কি? বাংলাদেশে বিএনপির বর্তমান বাস্তবতা হচ্ছে সে এত বড় দল, তার নিচে 10 পর্যন্ত গোনার মতো কোনো দল নাই। সিম্পলি বাংলাদেশের টোটাল যদি আপনি এন্টি আওয়ামী লীগ দলগুলোকে কালেকটিভলি যোগ করেন 100 আসনে বিএনপিকে কম্পিট করার মতো প্রার্থী কেউ দিতে পারবে না, সবাই মিলেও দিতে পারবে না। জামাত, চরমোনাই, এনসিপি, এবি পার্টি, পরিষদ সব মেলায় দিতে পারবে না। বিএনপির সাইজ এত বড়, তাহলে আপনি প্রপোর্শনেট লোকাল ইলেকশনে তো সে তাই জিতবে, 90%, 99% জায়গাতে বিএনপি জিতবে। কিন্তু অ্যাটলিস্ট তার একটা লেজিটিমেসি তৈরি হয় যেহেতু ভোটের মাধ্যমে সে স্থানীয় প্রশাসনে আসছে। এটা সুবিধাটা কোথায় দেখেন যে বাংলাদেশ 2001-এর পর থেকে এখন পর্যন্ত কোনো ক্রেডিবল ফ্রি ফেয়ার নির্বাচন আয়োজন করে নাই। আমার টোটাল প্রশাসন কিন্তু নির্বাচন আয়োজন করতে ভুলে গেছে। একটা ফ্রি ফেয়ার নির্বাচন কিভাবে করতে হয়, আমার পুলিশ জানে কিভাবে রাতে নির্বাচন করতে হয়, আমার আর্ম ফোর্সেসরা জানে কিভাবে টাকার বস্তার বদলে রাতের বেলা স্টাফিং করে দিতে হয়, আমার নির্বাচন কমিশন জানে কিভাবে বিএনপি জামাতকে মাইনাস করে ডামি নির্বাচন করতে হয়, এগুলো তারা জানে। কিন্তু একটা ফ্রি ফেয়ার চ্যালেঞ্জিং ইলেকশন তারা তো 20 বছরে করে নাই। তাহলে স্থানীয় প্রশাসন নির্বাচনটা করলে যেটা হবে, যেই নির্বাচনটাকে আমি আমার স্বপ্নের নির্বাচন আকারে আমি দেখতে চাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানের পরে, যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার থ্রু ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেটার আপনি একটা বেঞ্চমার্ক টেস্টিং করে ফেলতে পারবেন। এবং করে ফেললে যেটা হবে, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে এর ভিতরে সাজাবেন, আপনি ব্যুরোক্রেসিকে সাজাবেন, ইলেকশন কমিশনকে ওভারহলিং করবেন, এজেন্সিকে ওভারহলিং করবেন, ইলেকশন ক্যাম্পেইনের নীতিমালা পরিবর্তন করবেন, আচরণ বিধিমালা পরিবর্তন করা লাগলে পরিবর্তন করবেন। আপনি কিন্তু একটা ওভারঅল বেটার ন্যাশনাল ইলেকশন করবেন, একটা রিহার্সাল স্টেজ আপনার হয়ে যাবে। বলা হচ্ছে এটা করতে অনেক আয়োজন লাগবে, কেন আয়োজন লাগবে? সময় লাগবে, এক সপ্তাহে একটা বিভাগ করেন,
আপনি টোটাল ইলেকশন মেকানিজম স্ট্রেংথকে, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি 16 বছর ধরে টাইপ করেন নাই, আপনার আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে, এখন আপনি 10 আঙ্গুলে করতে পারবেন না, 2 আঙ্গুল দিয়ে শুরু করেন, 2 আঙ্গুল দিয়ে 2 সপ্তাহ করেন, এর পরের 2 সপ্তাহ আপনি আঙ্গুল বাড়ান। জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে মোটেই যাবে না, মোটেই যাবে না। জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রফেসর ইউনূস যে কথা বলেছে ডিসেম্বর থেকে জুন, এটাকে সন্দেহ করবার মতো কোনো উপাদান তো আমি এখনো পাচ্ছি না। ইন্টারনালি এক্সটার্নালি আমি 10-12 জন অ্যাডভাইজার ইনক্লুডিং স্টুডেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, কেউই বলে নাই যে প্রফেসর ইউনূসের ন্যূনতম আগ্রহ আছে জুনের বিয়ন্ডে ইলেকশন পিছানোর। যদি এটা অন্য কোনো পক্ষ চেষ্টা করে, ডক্টর ইউনূস রিজাইন করে চলে যাবে, নিশ্চিত থাকেন। এই 85 বছর বয়সে একজন নোবেল লরিয়েট, তার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং আছে, এইটাকে মাটি দিয়ে উনি কবরে যাবে, এইটা আমি বিশ্বাস করতে চাই না। সিম্পলি কোনো রিজন নাই বাংলাদেশে, তাহলে যুদ্ধ লাগতে হবে, মানে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হইতে হবে বাংলাদেশে। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, সরকার কি শুধু প্রফেসর ইউনূস একাই চালান অথবা তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে কিনা সেটি নিয়েও নানা রকম প্রশ্ন আসছে। এবং আপনি ডক্টর ইউনূসের যে কথায় অগাধ আস্থা এবং বিশ্বাস রাখতে চান, ধরেন ডক্টর ইউনূস 3টে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার নেই, দাবি উঠলো তিনি করলেন। ফলে ডক্টর ইউনূসকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখারও তো একটা দাবি সাধারণ মানুষ, ফেসবুক থেকে শুরু করে একাধিক উপদেষ্টা বলেছেন। ফলে সেটিও তো হতে পারে কিনা সেই প্রশ্নের কথা বলবো আমরা, তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিন। দর্শক স্বাগত একবার 24 ঘন্টায়। ব্যারিস্টার ফুয়াদ আছেন আমাদের সঙ্গে। ফুয়াদ ভাই, আপনাকে বলছিলাম যে এই ঘটনা থেকে এখন নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি আজকে উঠিয়েছে এনসিপি, যারা জুলাই গণ অভ্যুত্থানের একদম ফ্রন্ট লাইনের ফোর্স, এবং তারা নতুন দল, এবং তারা কালকে সকাল 10টায় নির্বাচন কমিশন অবরোধ করবে এবং অবস্থান নেবে। ফলে এই নির্বাচন কমিশন কি বাতিল হয়ে যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে কোনো একটা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার যখন থাকে, তখন রাষ্ট্রের যে কারো পদত্যাগ চাওয়া, যে কারো বিরুদ্ধে কথা বলা, রাষ্ট্রের যে কোনো প্রজাতন্ত্রের কর্মচারী অথবা প্রতিষ্ঠানের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করাটা খুবই ন্যায্য। আপনি দেখেছেন ছাত্র উপদেষ্টা মাহফুজের এগেনস্টে ছাত্ররা অনেক কথা বলেছে, যদিও আমি শারীরিক নির্যাতন পর্যন্ত যাওয়ার বিপক্ষে, যে ফর্মে হোক। এটা এক্সট্রিম, এটা যাওয়া যাবে না। জগন্নাথের আন্দোলন, হ্যাঁ, জগন্নাথের আন্দোলন, আসিফের ব্যাপারে দেখবেন বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছে, কোনো সমস্যা দেখি না আমি। এই পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা থাকতে হবে। তো ইন প্রিন্সিপাল কোনো দল যদি নির্বাচন কমিশনারের পদত্যাগ চায় অথবা এটা ঘেরাও করতে চায়, এটা তার গণতান্ত্রিক অধিকার, সারা দুনিয়াতে ওয়াইডলি প্র্যাকটিসড। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনকে এখন একটা স্ক্রুটিনি করা দরকার, তাদের গত 6-8 মাসের আমলনামাতে এমন কি ঘটলো যে হাইলি অ্যাকসেপ্টেবল ফর্ম থেকে তারা একটা কন্ট্রোভার্সিয়াল ফর্মের এই জার্নিটাতে কিভাবে হয়েছে, কোথায় কোথায় তারা ভেঙে পড়েছেন, কোথাও কোথায় তারা ট্রাস্ট ডেফিসিটের শিকার হচ্ছেন। এবং শুধু তাই না, আপনার মনে থাকবার কথা, এনসিপির নেতৃবৃন্দ সম্ভবত গত মাসখানেকের মধ্যে একবার দেখা করতেও গিয়েছিল তাদের রেজিস্ট্রেশন নিয়ে। হ্যাঁ, তখন কিন্তু তারা বলেছে যে আপনি কথা কিন্তু বেশি বলেন, এরকম একটা কথা আমি কোথাও পড়েছি যে নির্বাচন কমিশনকে বেশি কথা বলা বন্ধ করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ট্রাস্ট ডেফিসিটটা মিটিগেট করা দরকার। যে আমি এটাকে দেখতেছি যে এই আন্দোলন এবং এই অবরোধ, এবং আমার বিশ্বাস যে কালকে এখানে একটা মিট আপেরও ব্যবস্থা হওয়া উচিত। নির্বাচন কমিশন ওয়েলকাম করুক, এনসিপি ডেলিগেশন যারা অবরোধ করতে যাবেন তাদেরকে চায়ের দাওয়াত দিয়ে উপরে আনুক, এনে তারা কথা বলেন যে আমার কোন কোন কাজের ব্যাপারে আপনাদের আস্থাহীনতা আছে, আমি এটা প্রফেশনালি রেজলিউশনে আসব। সেই ডায়ালগটা যদি ফেইল করে পরবর্তী স্টেজ হবে, কিন্তু আমি এখন পর্যন্ত খুব বড় আকারের ট্রাস্ট ডেফিসিট হয়েছে এটা আমি বোধ করছি না। আরেকটা টপিক ছিল যে আপনি ডক্টর ইউনূসের কথাই যে অগাধ বিশ্বাস রাখছেন নির্বাচনের সময়সীমা নিয়ে, ফলে এরকম এনসিপি বা ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যে প্রক্রিয়াই হলো, আপনি আইনজীবী, আপনি ভালো বলতে পারবেন, সেটা নিয়ে কেউ কেউ সমালোচনা করছেন। ফলে একই প্রক্রিয়ায় যদি নির্বাচন পেছানোর দাবি হয় অথবা এই সরকারকে আমরা আরও দীর্ঘমেয়াদে চাই, যে আওয়াজটা কিন্তু উঠেছে, খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সার্জিস আলম প্রথম ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, ফলে তখন কি করবেন? প্রথম কথা হচ্ছে, ইন প্রিন্সিপাল বাংলাদেশে অলমোস্ট কোনো রাজনৈতিক দল বিয়ন্ড জুনের আলোচনাতে একমত হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে দিন শেষে এই ট্রানজিশনটার ব্যাপারে আমাদের আস্থার জায়গাটা এটাই তৈরি হয়েছিল, ওনারা যেটা বলবেন সেটা করবেন, এটাই হলো আমার ট্রাস্টের মূল জায়গা। এবং প্রফেসর ইউনূসকে উপর ভরসা করতে চাই এই কারণে, যেই ক্রাইসিসে উনি যেই বিমানের পাইলটিংটা করেছেন, এটা হিস্টোরিক,
একটা টার্বুলেন্ট ফেজকে উনি খুবই পিসফুল সেফ ল্যান্ডিংয়ের ব্যবস্থা করেছেন। অতএব সেই জায়গা থেকে ওনার এই বয়স, ওনার গ্লোবাল ইমেজ সব কিছু মিলিয়ে উনি এমন একটা জায়গাতে ক্ষমতা ছেড়ে যাবেন না যেই জায়গাতে উনি ওনার ইমেজটাকে কম্প্রোমাইজ করে যেতে হবে, এটা আমি বিশ্বাস করি না। বিকল্প আকারে ধরেন প্রফেসর ইউনূসকে এই নির্বাচন পিছানোর দাবিটা পুশ করলো, ইউনূস অ্যাগ্রি করলেন না, তখন ওকে রিজাইন করতে হবে। রিজাইন করার পরে বাংলাদেশে কেয়ারটেকার চিফ হওয়ার মতো এই লেভেলের অ্যাকসেপ্টেবল ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কোনো দ্বিতীয় ফিগার নাই। তখন যেটা হবে যে এটা ডোমেস্টিক ক্রাইসিস তৈরি করবে। এই ক্রাইসিস হ্যান্ডেল করবার মতো কোনো অন্তর্বর্তীকালীন সরকার, কোনো বুদ্ধিমান অ্যাডভাইজার এই দায়িত্ব নিবে বলে আমার ন্যূনতম কমন সেন্সে এটা পড়ে না। বাংলাদেশের অধিকাংশ এস্টাবলিশমেন্ট কিন্তু বিএনপির এই দাবির সাথে অ্যালাইন্ড। দেশে বিদেশে বিএনপির যত ক্লোজ দেশের যে স্টেক হোল্ডার আছে তাদের যদি এক এক করে ধরেন, সবাই কিন্তু নির্বাচনের ডেডলাইন তাড়াতাড়ি হয়ে যাক এই ব্যাপারে তারা অ্যালাইন্ড। এই টোটাল এস্টাবলিশমেন্ট টু বিয়ন্ড জুন কোনো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনকে অ্যাকসেপ্ট করবে এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বোধ করছি না। অতএব সেই জায়গাতে আমি এখনো আস্থা রাখতে চাই। আস্থা ভাঙার মতো এখন পর্যন্ত কোনো উপকরণ আমার কাছে নাই। রুমনাপা, আপনি কি তাই মনে করেন? মানে এই সরকারের 9 মাসকে পর্যালোচনা করে কতখানি আস্থা রাখতে চান যা বলে এবং যা করে তার উপর? আমি, আমার ভাই ফুয়াদ একটা কথা বলেছে যে আমাদের প্রধান উপদেষ্টার একটা ইন্টারন্যাশনাল রেপুটেশন আছে, ওনার বয়স 84-85 হয়ে গেছে, উনি ওনার এই রেপুটেশনটাকে ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে উনি কতটা ঝুঁকির মধ্যে ফেলবেন, এই প্রশ্নটি আমার ভাই রেখেছেন। এবং এই কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বলেছেন যে একমাত্র যুদ্ধ লাগলে, যদি বাংলাদেশে যুদ্ধ লাগে তাহলে হয়তো নির্বাচন পেছাতে পারে, আদারওয়াইজ অন্য কোনো কারণ বা ফ্যাক্টর এখানে কাজ করবে না। আজকে আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টার সাথে 3 বাহিনীর প্রধান বৈঠক করেছে। সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা আমরা মোটা দাগে বুঝি, পররাষ্ট্র কেন? একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন আমার। 2 হলো, আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগেই আমাদের 3 বাহিনীকেই যুদ্ধের জন্য প্রস্তুতি রাখতে বলেছেন। ঠিক আছে, হতে পারে, 3 বাহিনী তো আছেই, যুদ্ধের জন্যই তো তাদেরকে রাখা হয়েছে, সো তাদের যুদ্ধের একটা প্রস্তুতির কথা বলা হচ্ছে। এর মধ্যেই করিডোর নিয়ে অনেক আলাপ, মানবিক করিডোর অতীত যে উদাহরণগুলো আমাদের সামনে আসে, গাজা আমাদের সামনে আসে, ইসরায়েল ফিলিস্তিন আমাদের সামনে আসে, সিরিয়া, এগুলো তো খুব ভালো উদাহরণ। রাশিয়া ইউক্রেন, মানবিক করিডোরের নামে যে জায়গাটা খালি রাখা হয়, যে জায়গাটার মধ্যে খাদ্য পানীয় এবং অন্যান্য নিরাপদ মানে পোশাক সামগ্রী, ওষুধ সামগ্রী যাওয়ার কথা, সেটা দিয়ে অস্ত্র যাবে না, সেই জায়গায় বম্বিং হবে না, সেই জায়গা আক্রমণের শিকার হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কোনো দেশে এই গ্যারান্টি দিয়ে হয় নাই, সবখানেই ওই ভূমি আক্রমণের শিকার হয়েছে। আর মিয়ানমারের অবস্থাটা আরো বেশি কঠিন। রাশিয়া ইউক্রেন আপনি জানেন কার সঙ্গে আলোচনা করতে হবে, মিয়ানমারে আপনি আসলে কার সাথে আলোচনা করবেন? জান্তা সরকার আছে একদিকে, আরাকান আর্মি আছে আরেকদিকে। আরাকান আর্মিরা আবার রোহিঙ্গাদেরকে পছন্দ করে না। এখানে চীনের যেমন ইন্টারেস্ট আছে, আমেরিকার যেমন ইন্টারেস্ট আছে, ভারতের ইন্টারেস্ট আছে, রাশিয়ার ইন্টারেস্ট আছে, ইভেন ইসরায়েলের ইন্টারেস্ট আছে। সো এইরকম একটা মাল্টি ইন্টারেস্টেড জায়গা, সেখানে আপনি হিউম্যান করিডোরের কথা মানে মানবিক করিডোরের কথা বলছেন, এটা তো একটা বড় শঙ্কার কথা না? এবং আপনি বলছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে, যেই সরকারটি এত বড় বড় পলিটিক্যাল পার্টি বাংলাদেশে আছে, তাদের কারোর সাথে কোনো আলোচনা করে নাই, এবং তাদের নিজেদের মধ্যেও এই মানবিক করিডোরের ব্যাপারে এক ঐক্যমত্য নাই। যেমন পররাষ্ট্র উপদেষ্টা এক ভাষায় কথা বলেন, প্রেস সচিব অন্য ভাষায় কথা বলেন, সো তারা নিজেরাও খুব বেশি পরিষ্কার না। সো আজকে এই 3 বাহিনীর প্রধানের সঙ্গে স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং নিরাপত্তা উপদেষ্টার যে বৈঠক, সেটা অত্যন্ত সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি। এবং নিরাপত্তা উপদেষ্টা তার একটা ইন্টারভিউ বা তার একটা স্পিচে উনি বলেছেন যে আমি মনে করি আরাকান আর্মির সঙ্গে আমাদের আলোচনা হতে পারে। এবং এই কথা বলতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপের মতন বের হলো যে 1 মাস আগে, এখন থেকে 1.5 মাস 2 মাস আগে, জান্তা সরকার বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে
যে তারা এভাবে নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে না, কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টা বলছেন আমাদের ডিফেন্স অ্যাটাশেকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের 22 জন বা 23 জন উপদেষ্টা, আমি সঠিক জানি না, এর মধ্যে এই নিরাপত্তা উপদেষ্টা টেস্টা সব ধরে আমি বলছি 60% বিদেশি নাগরিক। আপনি আমাকে বলতে পারেন আমি এত কনফিডেন্টলি কিভাবে বলছি তাদের কাগজ বা পাসপোর্ট আমার কাছে আছে কিনা, না নাই, কিন্তু এই যে কনফিডেন্টলি বলছি কোনো প্রতিবাদ কিন্তু আসছে না। খুব টেকনিক্যালি কথাটা এড়ানোর চেষ্টা হচ্ছে। মুখপাত্র বলছে, প্রেস সচিব বলছে যে যারা দাবি করছে তারা প্রমাণ করুক। উনি তো এক কথা বলে দিতে পারেন না, আরে কেউ বিদেশি না, আমাদের একজন উপদেষ্টাও বিদেশি না, সব দেশি উপদেষ্টা, কারো ডুয়েল সিটিজেনশিপ নাই, এটা কিন্তু বলছে না। কয়েকজনের ব্যাপারে আমরা খুব শক্তভাবে জানি যারা বিদেশ থেকে এসে 20 বছর 30 বছর 25 বছর বিদেশে কাটিয়ে বাংলাদেশে এসে উপদেষ্টার দায়িত্ব নিয়েছে, ঠিক না? ঠিক তো। এই নিরাপত্তা উপদেষ্টা যিনি বিদেশি নাগরিক, তার কাছে আমাদের 3 বাহিনীর প্রধান রিপোর্ট করবে, এত সহজ তো হওয়ার কথা না। তার মানে এখান থেকে আপনি নির্বাচন পেছানোর একটা আশঙ্কার পরিস্থিতি। 100%। আপনি আমাকে বলেন এই সরকার সংস্কার এবং বিচার এই দুটো জপছে, তসবিতে আমরা জপি না দোয়া দরুদ, ওভাবে জপছে, কিন্তু তারা কি করছে? তারা স্টারলিংকের সাথে এগ্রিমেন্ট করছে, তারা কাতারের সঙ্গে সমরাস্ত্র নিয়ে এগ্রিমেন্ট করার দিকে যাচ্ছে, তারা মানবিক করিডোর নিয়ে টাইম বেশি দিচ্ছে। আপনি লক্ষ্য করুন তো এই সরকার আসলে কোন দিকে যাচ্ছে। এই সরকার নির্বাহী কার্যাবলী অর্থাৎ ডে টু ডে অ্যাক্টিভিটিজের ওথ, মানে ডে টু ডে অ্যাক্টিভিটিজের পাওয়ার নিয়ে ক্ষমতায় এসছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 106 অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম কোর্টের রেফারেন্স, কিন্তু তারা সব কৌশলগত বা স্ট্র্যাটেজিক ডিসিশন নিচ্ছে। সো এগুলো কি আপনি মনে করেন যে খুব শর্ট টার্ম প্ল্যান বা 6 মাস পরে যারা নির্বাচন দেবে, যাদের নিয়ত সহি নিয়ত যদি থাকে 6 মাস পর নির্বাচন দেওয়ার, তারা কিন্তু এগুলোতে হাত দেওয়ার কথা না। পোর্ট ইজ আ ভেরি স্ট্র্যাটেজিক ডিসিশন। আপনি চিন্তা করে দেখেন, আমাদের চীনকে দেওয়ার কথা ছিল গভীর সমুদ্র বন্দর, সেটা কিন্তু দেওয়া হয়নি। সো মাতার বাড়িতে দিতে হয়েছে জাপানকে ভারতের ইচ্ছা অনুযায়ী। সো এই যে পোর্টগুলো যে স্ট্র্যাটেজিক ডিসিশন, এইটার জন্য তো খুব বোদ্ধা হওয়ার দরকার নাই। আর যেই টার্মিনালে তারা ইনভেস্টমেন্টের কথা বলছে, সেই টার্মিনালটা নাকি অলরেডি খুব ভালো পারফর্ম করছে। গত বছর তাদের লক্ষ্যমাত্রার চেয়ে 30 লক্ষ টন বেশি লোড আনলোড করেছে। আপা, বিএনপি আসলে কার টাকায় রাজনীতি করে এই প্রশ্ন উঠছে, বিশেষ করে এনসিপির খুবই জনপ্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহ এই প্রশ্ন তুলেছেন এবং তারা স্পষ্ট করে বলছেন যে বিএনপি এখন বিগত যে দলটি ক্ষমতায় ছিল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে। অথবা একটু আগে ব্যারিস্টার ফুয়াদও যেটা বললেন যে কোনো জায়গায় কন্ট্রাক্টর তো চেঞ্জ হয়নি, হওয়ার সুযোগও নাই, চাঁদাবাজির হাত বদল হয়েছে শুধু, তাহলে সেই হাত বদল তো আসলে বিএনপির কাছে হয়েছে। ফলে বিএনপিকে আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে বলে এই সরকারের নানান কর্মসূচির সমালোচনা করছে, সেই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। রুবিন ফারহানা, বিএনপি কার টাকায় রাজনীতি করে এবং হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলছেন আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে, এবং সেটা নিয়ে সেটার আবার প্রত্যুত্তর দিয়েছেন আপনার দলের সিনিয়র নেতা জনাব শামসুজ্জামান, এবং তিনি যেটি বলেছেন সেটা আমি বলতে চাই না, কিন্তু এটি নিয়ে নানান আলোচনা হচ্ছে। বিএনপি তার নিজের টাকায় রাজনীতি করে, বিএনপি নেতাকর্মীরা চাঁদা দেয়, দলের ফান্ডে চাঁদা দেয়, বিএনপি সেই টাকায় রাজনীতি করে। দেখুন, এই ধরনের কথা যখন এমন একটি দল থেকে আসে যে দলটির এখনো রেজিস্ট্রেশন হয়নি, যে দলটির বয়স সম্ভবত 2-3 মাস হবে, তাই না? ফেব্রুয়ারি 28, এর মধ্যে 3 মাস, এবং এর মধ্যেই দলটি ইনফ্যাক্ট দলটি প্রসব হওয়ার আগেই রূপায়ণ টাওয়ারের মতন একটা জায়গায় কয়েক লক্ষ টাকা যার ভাড়া, সেখানে তারা অফিস করছে। এই দলটি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে একটা 5 তারকা হোটেলে ইতিমধ্যেই, এবং তাদের ইনঅগারেশন সেরেমনি যেটা তারা করলো কিছুদিন আগে, সেটাতে কয়েক লক্ষ ইফ নট কোটি খরচ হয়ে গেছে।
এবং এই টাকাগুলোর সোর্স কোথায়? বিএনপিতে প্রচুর ব্যবসায়ী আছে, বিএনপিতে প্রচুর প্রফেশনালস আছে, বিএনপিতে প্রচুর ডাক্তার আছে, আইনজীবী আছে, এবং আমাদের বৈধ আয়, মানে আইনজীবী ডাক্তার, আমাদের বৈধ আয় কিন্তু কয়েক লক্ষ পার ডে, যদি আমরা সত্যি ফুল কনসেন্ট্রেশন দিয়ে ডাক্তারি করি বা প্র্যাকটিস করি, হ্যাঁ, কয়েক লক্ষ টাকা, সো পার ডে। সুতরাং বিএনপির অর্থের খোঁজ না করে যদি বরং হাসনাত আবদুল্লাহ তার বন্ধু কি করে 150 গাড়ি নিয়ে কনস্টিটুয়েন্সি তৈরি না হতেই কনস্টিটুয়েন্সিতে ঘুরে বেড়ান, কিংবা ধরুন তাদের মাসের খরচ কি করে আসে, কিংবা ধরুন কারা তাদের ডোনেশন দেয় তাদের নামগুলো যদি তারা স্পষ্ট করতেন, কিংবা ধরুন তাদের লাইফস্টাইলের যে ব্যাপক পরিবর্তন আমরা দেখি, ধরুন যে আমি নাম বলতে চাই না কারো, কারণ ব্যক্তিকে এভাবে ছোট করাটা একটা টক শোতে দাঁড়িয়ে খুব শোভন নয়, কিন্তু এমন তো অনেক ছেলে মেয়ে আছেন যারা নিজেরাই স্বীকার করেছেন যে 2 টাকা বাঁচিয়ে হলে কোনো মতে থাকতে তাদেরকে ছাত্রলীগ হয়ে আসলে থাকতে হয়েছে, কারণ আর কোনো উপায় ছিল না, হলে থাকতে হলে ছাত্রলীগের পরিচয় থাকতে হবে। সো যখন তাদের আইডেন্টিটি ছাত্রলীগ বেরোতে শুরু করলো, তখন তারা বললো যে আমরা এতই দরিদ্র, এবং আমাদের বাবা, চাচা, খালু, ফুপা কারোরই আসলে সেই সামর্থ্য নাই যে আমাকে কিছু টাকা মানে দিয়ে আমাকে কোনো মতে একটা বাসা বা একটা মেস ভাড়া করে আমাকে রাখবে, এই জন্য আমি ছাত্রলীগ হয়ে আমাকে হলে থাকতে হচ্ছে। সেই দলটি যখন আসলে কয়েক লক্ষ টাকা ব্যয় করে একটা ট্যুর দিতে, কিংবা ধরেন হেলিকপ্টারে একটু ঘুরে আসে সুযোগ পেলেই, কিংবা ধরুন অবলীলায় মানে কয়েক কোটি টাকার গাড়িতে উঠে বলে যে এটা তো অমুক নেতা দিয়েছে, তাকে যখন প্রশ্ন করা হয় সে বলে, ও আমি কি রিক্সায় বা বাসে গেলে আমার নিরাপত্তা রক্ষিত হবে, অথচ সে এখনো হয়তো শুদ্ধ করে বাংলাই বলতে শেখে নাই, তাই না? সো এই প্রশ্নগুলো যদি এখন আমি তুলি তাহলে কি সেটা খুব শোভন হবে? কিন্তু রুমিন আপা, এই প্রশ্নও তো আছে যে ধরেন আওয়ামী লীগের সময় যে চাঁদাবাজি হতো, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালুমহল, জলমহল, হাটের ইজারাদার, সেগুলোতে এখন আওয়ামী লীগ প্রকাশ্যে নাই। সেই চাঁদাবাজিটার সঙ্গে কোনো না কোনোভাবে স্থানীয় নানান সমীকরণ, আত্মীয়তার সমীকরণে তো বিএনপি জড়িয়েছে। বিএনপি ইতিমধ্যেই 3000-এর উপর কর্মীকে বহিষ্কার করেছে। যদি প্রয়োজন হয় বিএনপি আরো 10,000 কর্মী বহিষ্কার করবে, এবং বিএনপি করবে আমি জানি। আমি আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান যিনি এখন দলের হাল ধরেছেন, তিনি খুব শক্ত ভাষায় তার বক্তব্য, তার স্ট্যান্ড জানিয়েছেন, এবং সেই স্ট্যান্ড অনুযায়ী তিনি অ্যাকশনে গেছেন। এমন যদি হতো যে তিনি বলেই খালাস, কোনো স্ট্যান্ড নিয়েছেন কিন্তু কোনো অ্যাকশনে যাননি, তাহলে হয়তো আমি এত জোর গলায় বলতে পারতাম না। কিন্তু দেশে তো একটা সরকার আছে, আমি আবারও মিশুর টানতেই হয়, কারণ চাঁদাবাজি যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো সকল অভিযোগ ফৌজদারি অপরাধ। সো সরকারকে দায়ীদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? সরকার কি চাইছে যে এই ধরনের ঘটনা ঘটতে থাকুক, সো দ্যাট সরকার যেই করুক না কেন, এখন যেহেতু বিএনপি লাইমলাইটে আছে, বিএনপির ঘাড়ে দোষটা দিয়ে বিএনপিকে একভাবে কর্নার করে একটা বিরাজনীতিকরণের পরিবেশ তৈরি করুক, যাতে তারা আরো একটু লম্বা সময় থাকতে পারে। জি ব্যারিস্টার ফুয়াদ, এই যে কার টাকায় কার রাজনীতি, এই প্রশ্ন এবং তার পরবর্তীতে বিএনপির সিনিয়র নেতা জনাব শামসুজ্জামানের উত্তর, তার পরবর্তীতে সার্জিস আলমের পোস্ট, বৃষ্টির সঙ্গে যে ভাষায় হচ্ছে, এইটা আমাদের রাজনীতির নতুন বন্দোবস্তের কোনো ইঙ্গিত দেয় নাকি আমরা সেই পুরনো কিস্তি খাওয়ারের ভিতরে আটকে থাকছি? এটার উত্তর দেওয়ার আগে আমি 2-3টা ইস্যু একটু অ্যাড্রেস করি আপনাদের আলোচনাতে, যেটা আমার লার্নার ফ্রেন্ডও টাচ অন করেছে। একটা হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব। বাংলাদেশের উপদেষ্টাদের অনেকের ব্যাপারে বলা হচ্ছে, পার্টিকুলারলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ওনার ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উনি আমেরিকান সিটিজেন না। আমি ওনাকে বহু বছর থেকে চিনি, পার্সোনালি অনেক ইস্যুতে কাজ করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশে বিদেশে মতামত তৈরি করবার ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এঙ্গেজ করবার ক্ষেত্রে, দেশে গণতান্ত্রিক যে উত্তরণ দরকার এই ব্যাপারে উনি খুব অ্যাক্টিভলি কাজ করেছেন। উনি আমেরিকান সিটিজেন না, উনি শুধু বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক, আমেরিকায় হয়তো ওনার পিআর পার্মানেন্টলি থাকার অ্যারেঞ্জমেন্ট আছে, বাট আমেরিকান সিটিজেন না। দ্বিতীয় কথা হচ্ছে, হইলে সমস্যাটা কোথায়? বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ বিদেশে কাজ করে, বিভিন্ন দেশে কাজ করে, শতাধিক দেশে কাজ করে, এবং বাংলাদেশের ইমিগ্রেশন আইনে, সিটিজেনশিপ অ্যাক্টে বলে দেওয়া আছে বাংলাদেশের নাগরিকরা চাইলে অন্য দেশের যেখানে ডুয়েল সিটিজেনশিপের সুযোগ আছে তারা সেই দেশের নাগরিক হইতে পারবেন। এটা বাংলাদেশের আইনে বলে দেওয়া আছে। তাহলে যিনি বাংলাদেশের আইন মোতাবেক আর একটা দেশের নাগরিক হলেন এবং এটা হবার কারণে বাংলাদেশের নাগরিকত্ব চলে যায় নাই, তার নাগরিকত্ব হইলে সমস্যা কোথায়? থার্ড হচ্ছে
যে আমরা যারা কমনওয়েলথ সিটিজেন, আমরা ইংল্যান্ডে কিন্তু ইলেকশনে ভোট দিয়েছি। আমরা যখন ছাত্র অবস্থায় ইংল্যান্ডে পড়তে গেছি, আমরা ওখানে ন্যাশনাল ইলেকশনে, স্থানীয় লোকাল ইলেকশনে ভোট দিয়েছি। আমাদের সংবিধানে একটা প্রভিশন আছে যেটা এই যে শপথ নেওয়া যাবে না, এমপি হওয়া যাবে না, বিচারপতি হওয়া যাবে না, খুবই আপনার এটা মানে আনস্যাভি একটা ইস্যু। এটা দিয়ে আপনি যেটা পারপাসটা অ্যাচিভ করতে চান সেটা কোনোভাবে করতে পারবেন না। কেন করতে পারবেন না বলে দেই। 74-75 যখন চতুর্থ সংশোধনী হইল, বাকশাল হইল, শেখ মুজিব কোন পাসপোর্ট দিয়ে করছে? আমাদের সবুজ পাসপোর্ট দিয়ে করে নাই। 16 বছর শেখ হাসিনা যে বাংলাদেশে নির্বাচন, গণতন্ত্র, $234 বিলিয়ন লুটপাট, গুম খুন, 800 আয়নাঘর যারা বানাইছে, ওরা কোন পাসপোর্ট দিয়ে করছে? সবুজ পাসপোর্ট দিয়ে করে নাই। বাংলাদেশে রাতের নির্বাচন যারা করে দিয়েছে, দল ছাড়া নির্বাচন করেছে, ডামি নির্বাচন করেছে, এই আমলারা কোন পাসপোর্ট দিয়ে করেছে? সবুজ পাসপোর্ট দিয়ে করে নাই। বাংলাদেশের ইতিহাসের গত 53 বছরের পিছায়া পড়ার পিছনে যারা কাজ করেছে অ্যাক্টিভলি, এরা 99% হচ্ছে সবুজ পাসপোর্টধারীর বিষয়। ফলে এখন অন্য পাসপোর্টধারী লোক লাগবে না, কোনো লাগবে না। মানে বলতেছে এরা দিয়ে আপনি তো আপনার পারপাস অ্যাচিভ করতে পারছেন না। দিন শেষে ধরেন সবুজ পাসপোর্টধারী লোক, তার কি 10টা দেশে, যিনি করাপ্ট, তার 10টা দেশের ভিসা নাই তার সাথে? যিনি 500 কোটি টাকার মালিক, তা না হলে আপনার 5 তারিখে, 4 তারিখে, 2 তারিখে পালাইলো কেমনে? এরা ম্যাক্সিমাম যারা তো সবুজ পাসপোর্ট দিয়ে পালাইছে। কোথায় পালাইলো? সিঙ্গাপুরে গেল কেমনে? মালয়েশিয়া গেল কেমনে? কানাডা, আমেরিকাতে, ইউরোপে গেল কেমনে? তাকে আপনি পাসপোর্ট ইস্যু দিয়ে হ্যান্ডেল করতে পারবেন না। সোভিয়েত ইউনিয়নের সময়টাতে, পরিষ্কার আপনার যে কোল্ড ওয়ার যুগে আমরা ছিলাম, সেই সময়টাতে গ্লোবালি এসপিওনেজ, আনুগত্যের প্রশ্নটা জটিল আকার ধারণ করেছে। বিভিন্ন দেশ এই ধরনের ফর্মে আচরণ করেছে। অতএব এগুলো দিয়ে যেটা হবে, আমরা সারা দুনিয়াতে লক্ষ লক্ষ যোগ্য প্রফেশনাল বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত আনতে চাই আমার দেশটাকে ডেভেলপ করবার জন্য। তাকে যদি আপনি একটা কাগজের টুকরার জন্য আটকে দেন, আমি প্রচুর সায়েন্টিস্ট চিনি অক্সফোর্ডে, হার্ভার্ডে কাজ করতেছে, তারা দেশে আসতে চায়। একদম শেষ সময় ফল, আপনি যদি আমার ওই উত্তরটা একটু দেন। দেখেন, পলিটিক্যাল ফান্ডিং নিয়ে সিরিয়াস ডিসকাশন করা দরকার। কার টাকায় কে চলে, তার থেকে বড় ইস্যুটা হচ্ছে রাজনৈতিক দলের খরচ সংকট আছে একটা, যে পলিটিক্যাল পার্টি কিভাবে চলবে। ইংল্যান্ডে আমরা ধরেন আমি 2টা দলের স্টুডেন্ট মেম্বার ছিলাম, লিবডেমের এবং লেবার পার্টি, এবং ওখানে ইস্যু বেস মেম্বার হওয়া যায়। আমি শুধু পরিবেশ বিষয়ে, যুদ্ধবিরোধী পজিশনে, এরকম 2টা দলের 2টা জায়গাতে মেম্বারশিপ ছিল। মেম্বারশিপের প্রথম দিন থেকে আমার অ্যাকাউন্ট থেকে £2.5 করে সাবস্ক্রিপশন তারা কেটে নিত। আসলে আমাদের ইস্যুটা আলোচনা করতে হবে পলিটিক্যাল পার্টি কিভাবে চলবে। একটা হচ্ছে আপনি রেজিস্টার্ড দলগুলোকে ইলেকশন কমিশন ফান্ডিং করবে, ট্যাক্সপেয়াররা ফান্ডিং করবে, অথবা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে বাধ্য করতে হবে তার নিজস্ব ফান্ডিং ক্রাইটেরিয়া তৈরি করবার জন্য। আপনি বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে পলিটিক্যাল পার্টি চালাবেন না, আপনি ঠিকাদারে দিয়ে চালাবেন না, ডিশের ব্যবসা দিয়ে চালাবেন না, নেটের ব্যবসা দিয়ে চালাবেন না, হাট ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ডের ইজারা দিয়ে চালাবেন না। এই ফরম্যাটে আপনাকে আসতে হবে, তা না হলে এই আলোচনা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। রুবেন ফারহান, একদম শেষ মিনিটে যদি কি অ্যাড করতে চাচ্ছেন। একটা কথা বলি, সংবিধানের কিছু আপনি মানবেন, কিছু আপনি মানবেন না। কিছু জায়গায় আপনার মনে হবে সংবিধান অনুসারে করবেন, কিছু অংশ মনে হবে না সংবিধান বাদ দিয়ে করবেন, সেটি হবে না। আপনি যেহেতু সংবিধান মেনে সংবিধানের অধীনে সরকার গঠন করেছেন, সুতরাং আপনাকে ওটাও মানতে হবে যে ন্যূনতম এমপি হতে হলো আপনি ডুয়েল সিটিজেনশিপ রাখতে পারবেন না। আর 2 হলো, সবুজ পাসপোর্ট যদি এতই খারাপ হয়, আমি বলবো যারা সবুজ পাসপোর্টকে খুবই মানে চোখে দেখে, যেটা একটা ভালো পাসপোর্ট নয়, এখানকার মানুষগুলো ভালো নয়, তাদের অন্য কোনো দেশে গিয়ে সিটিজেনশিপ নেওয়া উচিত। আমরা খারাপ মানুষ, সবুজ পাসপোর্ট নিয়ে চলি, আমাদের দেশটা আমরাই আমাদের মতো করে গোছানোর চেষ্টা করবো যতটুকু পারি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহান, ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ভালো থাকবেন সবাই। দর্শক, বিদায় নিচ্ছি আজ। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।